খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে হামসহ ৬ রোগের টিকা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ঈদযাত্রায় ৩৭৭টি দুর্ঘটনায় মোট ৩৯৪ জন নিহত, জানালো যাত্রী কল্যাণ সমিতি। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অনুরোধ জানান। বলেন, ক্রীড়াঙ্গনের মানুষদের মূল লক্ষ্য হওয়া উচিত খেলাধুলায় সাফল্য অর্জন, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের জন্য সম্মান বয়ে আনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ক্রীড়াকে একটি সম্ভাবনাময় ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। সেই লক্ষ্য সামনে রেখে ক্রীড়াবিদদের জন্য আর্থিক নিরাপত্তা, স্বীকৃতি ও দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস শুরু হবে বলেও জানান তারেক রহমান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। ইউনিসেফের মাধ্যমে হামসহ ৬ রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একথা জানান। বলেন, দ্রুত টিকা আনা হচ্ছে, সেই অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। এই সময় বৈঠকের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নতিকরণ, আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ৫ সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার এই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। টিকা কবে নাগাদ আসবে, ইট ইজ নট ইন মাই হ্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট, ইনশাল্লাহ আমরা করে যাব। বন্যা, জলোচ্ছ্বাস এবং ভূমিকম্পের মতো দুর্যোগে যথাযথ ব্যবস্থা নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, এসব ঘটনা রোধে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করছে সরকার। এই সময় স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে দুর্যোগকালীন শিক্ষার্থী সহ সকলের সচেতনতা বাড়াতে দেশব্যাপী মেট ক্লাব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরা হয়। এই সময় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘূর্ণিঝড়, মৌসুমী নিম্নচাপ, বন্যা এবং ভূমিধস সহ বিভিন্ন আবহাওয়াজনিত দুর্যোগে করণীয় নিয়ে সচেতনতা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আমরা যদি একটু সচেতন থাকতাম, দায়িত্ববোধ থাকতো আমাদের, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতো না। প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে যারা বাইক চালাচ্ছে তারা, আমার ধারণা আর কি, অনেক সময় কানে মোবাইল দিয়ে হাত দিয়ে বাইক চালাচ্ছে বেশিরভাগ সময়।
তারা যদি সেখানে সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনাগুলো কিছুটা হয়তো আমরা সরে আসতে পারি। আমি আশা করি আমাদের সরকার আমাদের নির্বাচনী ইশতেহারে এই দুর্যোগের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কিছু কথা বলেছে। আমরা ধীরে ধীরে সেটা বাস্তবায়ন করতে যাব। এই দুর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের সহযোগিতাই হলো মুখ্য। এবারের ঈদ যাত্রায় সড়ক, নৌ ও রেলপথে ৩৭৭টি দুর্ঘটনায় মোট ৩৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,২২৮ জন। এই তথ্য দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। জানান, এবার ঈদ যাত্রায় সড়ক পথে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১,০৪৬ জন আহত হয়েছেন। নৌপথে ৮ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন আর আহত হয়েছেন ১৯ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩ জন। রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত, ২২৩ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ২,১৭৮ জন ভর্তি হওয়ার তথ্য তুলে ধরা হয়। সংগঠনটির দাবি, গণমাধ্যম ভিত্তিক এসব তথ্যের বাইরে বাস্তবে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, এবার পরিবহন খাতে ভাড়া নৈরাজ্য ও বিশৃঙ্খলা বেড়েছে এবং তদারকিও যথাযথ ছিল না। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছে, ১,০৪৬ জন আহত হয়েছে। একই সময়ে আমরা রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহতের তথ্য পেয়েছি। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত হয়েছে এবং ৩ জন নিখোঁজের তথ্য রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছে, ১২৮৮ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতারণামূলক প্ল্যাটফর্ম মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ MTFEর মাধ্যমে পাচার হওয়া প্রায় ৪৪,১৪,০০,০০০ টাকার বেশি ফেরত এনেছে সিআইডি। সকালে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। সহকর্মী সাকিবুর রহমানের ক্যামেরায় সায়ন সাপিরের রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অনলাইন ভিত্তিক প্রতারণামূলক প্ল্যাটফর্ম মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ MTFE এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে সিআইডি। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৪,১৪,০০,০০০ টাকারও বেশি। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, MTFE শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে। পরে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায়, যা বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলেও জানান ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। মামলার বাদী MTFE মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ নামক একটি বিনিয়োগ অ্যাপে প্রলুব্ধ হয়ে প্রায় ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন। মামলার তদন্তভার সিআইডির উপর অর্পিত হলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে জানতে পারেন অসংখ্য বিনিয়োগকারী এই পঞ্জি স্কিমে ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন এবং MTFE প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের বড় একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ OKX হচ্ছে চাইনিজ বেসড একটি, এক্স হচ্ছে এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপ। এই OKX এই টাকা সংগৃহীত রয়েছে। এদিকে সকল প্রক্রিয়া শেষে প্রায় ৪৪,১৪,০০,০০০ টাকার বেশি টাকা সোনালী ব্যাংক সিআইডির ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা। বিজ্ঞ আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রায় রূপান্তর ও হস্তান্তরের লক্ষ্যে অ্যাসেট রিয়েলিটি লিমিটেডের সাথে সিআইডি বাংলাদেশ পুলিশের একটা লিখিত চুক্তি সম্পাদিত হয়।
অনেক আলোচনার পরে এই পদ্ধতিতে আমরা উপনীত হই। চুক্তি মোতাবেক অ্যাসেট রিয়েলটি লিমিটেড পাচারকৃত ক্রিপ্টোকারেন্সি ডলারের রূপান্তরপূর্বক ৩৬,২২,৯৯৭ ইউএস ডলার, যা চলতি রেট অনুযায়ী ৪৪,১৪,৬২,৩০৩ টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত ২৫/৩/২০২৬ তারিখে তারা প্রেরণ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা এবং কূটনৈতিক সহায়তার ফলে তুলনামূলক স্বল্প সময়ে এই অর্থ উদ্ধার সম্ভব হয়েছে উল্লেখ করে পাচার হওয়া অবশিষ্ট অর্থ শনাক্ত ও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিআইজি মোহাম্মদ আবুল বাশার তালুকদার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। আমরা আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আজ সুপ্রিম কোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ, গণভোট ও জাতীয় নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটিকে গ্রহণ করার সুযোগ নেই। শিশির মনির অভিযোগ করেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ অসাংবিধানিক ঘোষণা করে উচ্চ আদালতকে ধ্বংসের পায়তারা চলছে। বিচার বিভাগ ও দুদকের স্বাধীনতা প্রশ্নে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করার সুযোগ নেই। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে যুক্তির চাইতে শক্তি ও অহংকার প্রদর্শন করা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই আইনজীবী। গণভোট অধ্যাদেশকে ইনফ্রাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক নয়। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা ৬ এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত। এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। এবারে পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এই নিয়ে তাকে মোট ১১টি মামলায় গ্রেফতার দেখানো হলো। এদিকে আইভির আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভির নাম না থাকলেও ১১ মাস পর তাকে বেআইনিভাবে গ্রেফতার দেখানো হয়েছে। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। এই মোকদ্দমাগুলি মিথ্যা। এই মোকদ্দমাগুলিতে মেয়রকে হ্যারাসমেন্ট করার জন্য দায়ের করা হয়েছে। একই তারিখে একই সময় দুইটা ঘটনাস্থলে দুইটা মোকদ্দমা হয় কিভাবে? কুষ্টিয়ার মিরপুরে শাহাবুল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এনায়েত কবির সরকার ৩ অভিযুক্ত ব্যক্তির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তায় তাদের কারাগারে পাঠানো এবং দণ্ডপ্রাপ্ত পলাতক আরেকজনকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে ২০ অক্টোবর দণ্ডপ্রাপ্ত আসামিরা শাহাবুলকে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুদ ও পার্শ্ববর্তী দেশে পাচার রোধে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি ও অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যেন সীমান্ত দিয়ে তেল পাচার করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে জ্বালানি ডিপোগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা ও সীমান্ত নৌপথে অবৈধ তেল পাচার রোধ এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ মজুতদারি বন্ধ করতে যশোর রিজিয়নের আওতায় 7টি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। বর্ডার গার্ড বাংলাদেশ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে জ্বালানি তেলের যে ডিপোগুলো রয়েছে সেগুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। ডিপো হতে ফিলিং স্টেশন পর্যন্ত জ্বালানি তেলের সার্বক্ষণিক সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত ও নৌপথে পার্শ্ববর্তী দেশে যেন কোনো প্রকার পাচার না হয় সেটা নিশ্চিত করছে। সিরাজগঞ্জের সলঙ্গা থেকে 13,15,700 টাকার জাল নোট সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 12 সিরাজগঞ্জ সদর দপ্তরের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 12 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার হাটিকুমরুলে অভিযান চালিয়ে 51,000 টাকার জাল নোট ও 2টি মোবাইল সহ রবিউল ইসলাম ও আবুল হাসানকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে সলঙ্গার ধোপাকান্দির হাকিম শেখের ভাড়া বাসা থেকে 12,64,700 টাকার জাল নোট জব্দ করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলা সহ আশেপাশের এলাকায় জাল নোট কেনাবেচা ও লেনদেন করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করে র্যাব। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরু এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সম্মুখে অভিযান পরিচালনা করে জাল 51,000 টাকার নোট, 2টি মোবাইল সহ মোহাম্মদ রবিউল ইসলাম এবং মোহাম্মদ আবুল হাসানকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি শাকিনস্থ পলাতক আসামি মোহাম্মদ হাকিম শেখ এর ভাড়াকৃত বাসা হতে 12,64,700 টাকার জাল নোট সহ সর্বমোট 13,15,700 টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসাবে বিক্রয় ও লেনদেন করে আসছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ইনজুরির কারণে 3 এপ্রিল থেকে শুরু হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন 2-তে খেলা হচ্ছে না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের। গত ফেব্রুয়ারির শুরুতে ডারহাম একাডেমির ক্রিকেটারদের সঙ্গে নেটে অনুশীলনের সময় বল এসে আঘাত হানে বেন স্টোকসের মুখে। আঘাত এতটাই গুরুতর ছিল যে তার চোয়ালের পাশের হাড়ে ফ্র্যাকচার হয় এবং পরে তাকে অস্ত্রোপচার করতে হয়। এর আগে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন স্টোকস। ওই সিরিজের শেষ টেস্টে তিনি কুচকির চোটেও ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল মৌসুমের শুরুতেই ডারহামের হয়ে মাঠে ফিরবেন তারকা পেস বোলিং অলরাউন্ডার। তবে নতুন এই চোটের কারণে তাকে আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এবং মে মাসের আগে ফেরার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আসন্ন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। আজ এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সরকারি ব্যয় সংকোচন নীতির কারণে এবার সরাসরি সম্প্রচার স্বত্ব কেনা হচ্ছে না। তবে দর্শকরা যেন খেলা থেকে বঞ্চিত না হন সেজন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে। একই সঙ্গে 2022 সালের ফিফা বিশ্বকাপ 2022-এর সম্প্রচার স্বত্ব কেনার পুরো প্রক্রিয়া তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সময় স্বত্ব ক্রয়ে নানা অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখা হবে। মূলত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা অঞ্চল ভিত্তিকভাবে সম্প্রচার স্বত্ব বিক্রি করে থাকে।
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক গ্রুপগুলো সেই স্বত্ব কিনে পরে বিভিন্ন দেশের টেলিভিশন চ্যানেলের কাছে বিক্রি করে। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। খেলোয়াড়দের দলীয় রাজনীতিতে না জড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর। এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে হামসহ 6 রোগের টিকা, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ঈদযাত্রায় 377টি দুর্ঘটনায় মোট 394 জন নিহত, জানালো যাত্রী কল্যাণ সমিতি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।